আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে বিক্ষোভ ছড়িয়ে গেছে। মিশরীয়রা জীবনের ঝুঁকি নিয়ে বিক্ষোভ করছে। ইরাক, মরক্কো, তিউনিসিয়া ও ইয়েমেনে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে। জর্ডানের মানুষ দীর্ঘদিনের নীরবতা ভেঙে ইসরায়েলি দূতাবাস অভিমুখে মার্চ করেছে। সৌদি আরব জনগণের চাপে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা শুরু করতে চাচ্ছে না। তবে বরাবরের মতো এই গণবিক্ষোভকে গুরুত্ব দিতে চাচ্ছে না ওয়াশিংটন মনে করছে গাজা যুদ্ধ একসময় থামবে, আরব জনগণ তখন রাস্তা থেকে ফিরে যাবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এবারের বিক্ষোভ অন্য সময়ের চেয়ে আলাদা। ওয়াশিংটন তা বুঝতে না পারলে মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। মার্কিন নীতি নির্ধারকরা দীর্ঘদিন ধরেই আরব জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে এসেছেন। মধ্যপ্রাচ্যে যেহেতু গণতন্ত্র নেই, তাই রাজপ্রাসাদের বাইরে কে কি বলল তাতে মনোযোগ দেয়নি ওয়াশিংটন। মুখে গণতন্ত্র আর মানবাধিকারের বুলি আওড়ালেও ওয়াশিংটন সবসময় আরব স্বৈরশাসকদের সাথে বেশ স্বাচ্ছন্দ্যেই সম্পর্ক রক্ষা করে গেছে। আরব জনতার বিরুদ্ধে যাওয়ার ঐতিহাসিক কারণও আছে যুক্তরাষ্ট্রের। ইরাক আগ্রাসনের সময় আরব জনগণ এর তীব্র বিরোধিতা করে, কিন্তু স্বৈরাচারী নেতারা জনমতকে পাত্তা না দিয়ে বরং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে। জর্ডান ও মিশরে বহু দশক ধরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলে আসলেও এই দুই দেশের সরকার ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ। ওয়াশিংটনের কর্মকাণ্ডে আরব জনতার ক্ষোভ আরও বেড়েছে। মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়া, ইয়েমেনে বোমা হামলার মতো ঘটনা যুক্তরাষ্ট্রের প্রতি আরবদেরকে আরও ক্ষুব্ধ করে তুলেছে। কিন্তু গাজা যুদ্ধ থামলে আরবরা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাবে বলে যে ধারণা করছে যুক্তরাষ্ট্র, তা বড় ভুল। 2011 সালের আরব বসন্তের পর থেকে মধ্যপ্রাচ্যে কত কিছু যে বদলে গেছে সেগুলো দেখতে পাচ্ছে না তারা। আরব জনতার বিক্ষোভকে আরব স্ট্রিট বলে ছোট করা হয়, বোঝানো হয় এটা আবেগী জনতার অযৌক্তিক ক্ষোভের বহিঃপ্রকাশ। এই মনোভাবের শিকড় রয়েছে ব্রিটিশ ও ফরাসি ঔপনিবেশিক শাসনের গভীরে। শীতল যুদ্ধের সময় আমেরিকাও সেই মনোভাব গ্রহণ করে। তাদের বিশ্বাস, পশ্চিমা আদলের শিক্ষা দীক্ষা আর পুঁজিবাদ ছড়ানো গেলে মধ্যপ্রাচ্যকে আরেকটি পশ্চিমা ধাঁচের অঞ্চলে পরিণত করা যাবে। সেই ভাবনা থেকেই আরব স্বৈরশাসকদের সাথে লেনদেন শুরু করেছে ওয়াশিংটন। আরব স্ট্রিটের ধারণাটি প্রথম সামনে আসে 1950-এর দশকে। জনমুখী আরব নেতারা তখন পশ্চিমাপন্থীদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আরবদের ঐক্য গড়তে সক্ষম হয়েছিলেন। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের বিরুদ্ধে হাজার হাজার মানুষ তখন পথে নেমেছিল। বিক্ষোভ হয়েছিল জর্ডানেও। ওয়াশিংটন তখন এতটুকু শুধু বুঝেছিল আরব স্ট্রিট বিপজ্জনক, আর এটা সোভিয়েত ইউনিয়নের প্রবেশের দরজা খুলে দিতে পারে। এই জনতাকে যুক্তি দিয়ে নয়, শক্তি দিয়ে নিয়ন্ত্রণের কৌশল নিয়েছিল তারা। শীতল যুদ্ধ চলে গেলেও সেই ভাবনা থেকে অনেক দিন রয়ে গেছে। 1990 ও তার পরের দশকে আরব স্ট্রিটের ধারণা কিছুটা বদলাতে থাকে। স্যাটেলাইট টেলিভিশন, বিশেষ করে আল জাজিরা, আরব জনমত গড়তে সাহায্য করে। বিজ্ঞানসম্মত উপায়ে জনমত জরিপ শুরু হয়। এরপর আসে সোশ্যাল মিডিয়া। আরব জনমতকে যেভাবে সীমিতভাবে প্রচার করা হতো, সেই দেয়াল তখন ভেঙে যায়। আরব জনগণের বিভিন্ন মত সরাসরি সামনে আসতে শুরু করে। এরপর আসে আরব বসন্ত। আরব স্বৈরশাসকদের কখনো পতন হতে পারে না বলে যে ধারণা ছিল, তা পুরোপুরি ভেঙে পড়ে। মধ্যপ্রাচ্যে যে কোনো ইস্যুতে এখনও আরব বসন্তের পরোক্ষ প্রভাব কাজ করে। তিউনিসিয়া থেকে নিয়ে পুরো আরব বিশ্বে যে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছিল, তাতে বোঝা গেছে স্বৈরশাসকরা চিরস্থায়ী নয়। আরব জনতাকে মগজহীন বলে যে প্রচারণা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, আরব বসন্তের পর সেটা খানিকটা থমকে যায়। তরুণ বিক্ষোভকারীরা অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে তাদের বক্তব্য তুলে ধরেছিল তখন। ইসলামপন্থীরাও মুক্তি আর গণতন্ত্রের কথা বলেছিল। অন্তত প্রাথমিকভাবে হলেও এই বিক্ষোভকারীদের সমর্থন করা ছাড়া ওয়াশিংটনের আর কোনো উপায় ছিল না।
কিন্তু সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বৈরশাসক ক্ষমতায় আসার পরপরই পশ্চিমারা আবার আরব জনতার কথা ভুলে যায়। পুরো মধ্যপ্রাচ্যে এক স্বৈরশাসক অন্য শাসককে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেছে। পশ্চিমারা সেখানেও পরোক্ষ সমর্থন দিয়ে গেছে। 2011 সালের আগে স্বৈরশাসকরা যতটা কঠোর ছিল, আরব বসন্তের পরে ক্ষমতা টিকিয়ে রাখতে তারা আরও বেশি কঠোর হয়ে ওঠে। বিরোধী পক্ষের উত্থান ঠেকাতে নাগরিক সমাজকে তারা কঠোর হাতে দমন করে। বাড়ানো হয় ডিজিটাল নজরদারি। পরিস্থিতি অনুকূল দেখে পশ্চিমারাও তাদের পুরনো পররাষ্ট্রনীতিতে ফিরে যায়। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে নীতি নেয়, সেখানে এই বিষয়টি সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। মূলত নিজেদের গুরুত্ব টিকিয়ে রাখতেই নামে মাত্র ইসরায়েল ফিলিস্তিন একটা শান্তি চুক্তির কথা বলে এসেছে ওয়াশিংটন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে কোনো ডাক রাখেননি। আরব ও ফিলিস্তিনিদের তোয়াক্কা না করে তিনি আব্রাহাম অ্যাকর্ডে মধ্যস্থতা করেছেন। এই চুক্তির কারণে ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়াই বাহরাইন ও আরব আমিরাতের মতো আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরায়েল। জো বাইডেন নির্বাচনের সময় বড় বড় কথা বললেও পরে ট্রাম্পের পথেই হেঁটেছেন। গণতন্ত্র বা মানবাধিকারের তোয়াক্কা না করে চেষ্টা করেছেন আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের। মার্কিন নীতি আর তাদের বহু পদক্ষেপের কারণে গাজায় বিস্ফোরণ অপেক্ষমান ছিল। যুক্তরাষ্ট্র যখন সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের জোর চেষ্টা করছিল, তখন হামাসের অভিযানের বিষয়টিকে কাকতালীয় বলা যাবে না। আবার আরব স্ট্রিট বয়ানের আড়ালে আরব জনমতকে অগ্রাহ্য করার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু মধ্যপ্রাচ্যে জনমতের গুরুত্ব পাল্টে গেছে। এমনকি স্বৈরাচারী সরকারের নীতিতেও এখন ঘুরে ফিরে অভ্যন্তরীণ ও আঞ্চলিক ইস্যুর প্রভাব পড়ছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যদি মনে করেন ইসরায়েলের সাথে সম্পর্ক গড়লে তা লাভ হবে, তাহলে জনগণের ক্ষোভ যতটা পারা যায় দমন করতে তিনি চেষ্টা করবেন। কিন্তু সেখানে একটা যদি আছে। এমবিএস সহ অন্য আরব নেতাদের সেই বিষয়গুলো মনে রাখতে হয়, যেটা তাদের সরকারকে হটিয়ে দিতে পারে। সেজন্য একদিকে জনতার বিক্ষোভ যেমন তারা দমন করেন, তেমনি জনরোষের কারণে এড়িয়ে চলার চেষ্টাও করেন। আরব নেতাদেরকে এই অঞ্চলের অভিন্ন স্বার্থ রক্ষার প্রতিযোগিতাতেও নামতে হয়। সেই কারণে ফিলিস্তিন বা অন্যান্য আরব ইস্যুতে ভূমিকা না নিয়ে তাদের উপায় থাকে না। যুক্তরাষ্ট্র এখন ফিলিস্তিন ইস্যুতে আরব জনমতকে যেভাবে অগ্রাহ্য করছে তা বড় ভুল। জনগণকে পুরোপুরি নিয়ন্ত্রণের মতো ব্যবস্থা আরব শাসকদের হাতে নেই। আরবদের প্রায় সবাই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বিবেচনা করছে। সেজন্য আরবদের এখন যে বিক্ষোভ দেখা যাচ্ছে, 2003 সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের সময় দেখা যায়নি। এই বিক্ষোভ নিঃসন্দেহে আরব সরকারগুলোর উপরও প্রভাব ফেলছে। শুধু মিডিয়া বা রাজপথে এই ক্ষোভের প্রকাশ ঘটছে না, বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনার বহিঃপ্রকাশ ঘটছে। বিগত এক দশকে বিভিন্ন আরব ইস্যুতে আরব মিডিয়াগুলো দ্বিধাবিভক্ত ছিল, কিন্তু গাজা ইস্যুতে সবার অবস্থান অভিন্ন। আল জাজিরা সার্বক্ষণিক খবর দিচ্ছে, সোশ্যাল মিডিয়াও সমান শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে। টুইটার বা ফেসবুকে খবর সেন্সর হলেও টিকটক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখছে। পশ্চিমা মিডিয়াগুলো যে তথ্যগুলো সজ্ঞানে এড়িয়ে চলছে, সোশ্যাল মিডিয়া সেগুলো সচিত্র বিবরণ সামনে নিয়ে আসছে। আরব বুদ্ধিজীবীরা ফিলিস্তিনি আগ্রাসনের বিভিন্ন শক্তিশালী বয়ান সামনে এনেছেন। এই বয়ানগুলো বিভিন্নভাবে পশ্চিমা মিডিয়াতেও ঢুকে গেছে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ দায়ের করেছে, সেখানে এই আরব বয়ানগুলো তুলে ধরা হয়েছে। মামলার বিবরণের সূত্রে এগুলো পশ্চিমা মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র 9/11-এর পর মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ধরনের তথ্যযুদ্ধ শুরু করেছিল, সেই ধরনের যুদ্ধ এখন তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সমালোচনা করার পর গাজায় ইসরায়েলের ব্যাপারে উল্টো অবস্থান নেয়ায় মার্কিন ভণ্ডামি এখন সবার সামনে প্রকাশিত।
হোয়াইট হাউস এখনও এমন আচরণ করছে যেন এগুলো কোনো বিষয় নয়। তারা মনে করছে আরব সরকারগুলো টিকে যাবে, জনতার ক্ষোভ কমে আসবে এবং অন্যান্য ইস্যু নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে। ওয়াশিংটন তখন আবার ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার দিকে ঝুঁকতে পারবে। বহুদিন এভাবেই চলে এসেছে, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। গাজা যুদ্ধ এখন শুধু আঞ্চলিক বা আরব বিশ্বের নয়, বরং সারা বিশ্বের ক্ষমতার মানচিত্র ওলট পালট করে দিচ্ছে। এই অবস্থায় মার্কিন নীতি দেখলে মনে হয় ইতিহাস থেকে তারা কিছুই শেখেনি। আরব বিশ্বে মার্কিন প্রভাব কমে গেছে, অভ্যন্তরীণ বিষয়কে গুরুত্ব দিতে শুরু করেছে উপসাগরীয় দেশগুলো, আঞ্চলিক প্রতিযোগিতার ধরন বদলে গেছে। সব মিলিয়ে জনগণের মত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ওয়াশিংটন যদি আরব জনমতের গুরুত্ব এখনও বুঝতে না পারে, তাহলে ফিলিস্তিন সহ আরব বিশ্বে ওয়াশিংটনের সব পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে খুব একটা সময় লাগবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।